উজানের ঢলে তিস্তার পানি বেড়ে প্লাবিত লালমনিরহাট, নীলফামারী, রংপুরের নিম্ন অঞ্চল। পানি নামতে শুরু করলেও কমেনি দুর্ভোগ। মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি। চাকসু নির্বাচন ঘিরে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। রাকসুর সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি প্রার্থীদের। নানা প্রতিশ্রুতিতে ভোটার আকর্ষণের চেষ্টা। আজ থেকে প্রচারণার সময় আবার দেওয়া হয়েছে, আমরা প্রচারণায় নেমেছি এবং আমরা আবারও শিক্ষার্থীদের দ্বারে দ্বারে যাব। আজকের যে আবার নতুন প্রাণচঞ্চল ভাব শিক্ষার্থীদের মধ্যে এবং প্রার্থীদের মধ্যে, ভোটারদের মধ্যে, আপনাদের মধ্যে আমাদের দেখে ভালো লাগছে। কিছুতেই ঠেকানো যাচ্ছে না পদ্মার ভাঙন। শরীয়তপুরের জাজিরার তীর রক্ষা বাঁধ প্রকল্পের প্রায় 1800 মিটার ক্ষতিগ্রস্ত, 35 কোটি টাকার ক্ষতি। নির্মাণের বছর পেরোলেও চালু হয়নি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিশ্রামাগার। বিরামহীন চলাচলে ঘটছে দুর্ঘটনা, অপচয় শত কোটি টাকা। এবং নানা আচার অনুষ্ঠানে পালিত হচ্ছে প্রবর্ণার পূর্ণিমা। ক্ষমা প্রার্থনায় ভক্তদের উপস্থিতি, দেশ ও জাতির শুভ কামনা। স্বাগত। এখন জনপদে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি সানিম রিথা। উজানের ঢলে রংপুর সহ উত্তরের 3 জেলার নিম্ন অঞ্চলে প্লাবিত হয়েছে। কয়েক ঘন্টার ব্যবধানে পানি কমতে শুরু করলেও এখনও কমেনি দুর্ভোগ। গত রাতে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার উপরে প্রবাহিত হয়। এতে রংপুর, লালমনিরহাট ও নীলফামারীর নিম্ন অঞ্চল হঠাৎ প্লাবিত হয়। এর আগে তিস্তার উজানে ভারতীয় অংশে অতিবৃষ্টির কারণে সৃষ্ট ঢলে গতকাল দুপুর থেকে পানি বাড়তে থাকে। রাত 12টায় তা বিপদসীমার 36 সেন্টিমিটার উপরে প্রবাহিত হয়। এতে নীলফামারী, লালমনিরহাট ও রংপুরের তিস্তা সংলগ্ন নিম্ন অঞ্চল প্লাবিত হয়। বিশেষ করে লালমনিরহাট এবং মহিষখোঁচা ইউনিয়নের কিছু এলাকায় তলিয়ে যায়। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, পানি ক্রমাগত নেমে যাচ্ছে। তবে ভুক্তভোগীদের দাবি যত দ্রুত সম্ভব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে তিস্তা ব্যারেজ থেকে যুক্ত হচ্ছেন আমিরুল বাপ্পি। বাপ্পি, বন্যা পরিস্থিতির সবশেষ খবর কি জানাবেন? সানি, সর্বশেষ যে 9টার যে আপডেট আছে সেই আপডেট অনুযায়ী হচ্ছে এখন তিস্তার পানি বিপদসীমার 3 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। রাত্রেবেলা অনেক বেশি পরিমাণে পানি বেড়ে গিয়েছিল এবং রাত 12টায় সর্বোচ্চ 35 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল বিপদসীমার। সেটি এরপর থেকেই ক্রমাগতভাবে কমতে থাকে এবং সকাল 6টায় ছিল 10 সেন্টিমিটার উপরে, 7টায় ছিল 5 সেন্টিমিটার উপরে এবং তারপরে 9টায় যে রিডিং নেওয়া হচ্ছে সেই রিডিং অনুযায়ী 3 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি তিস্তা ব্যারেজ এলাকায় থাকলেও আশেপাশের যে অঞ্চলগুলোতে খবর নিয়েছি সেটি হলো যে একেবারেই যে নিম্নাঞ্চল, সেই নিম্নাঞ্চলগুলো কিছুটা পানিতে তলিয়ে গিয়েছিল, তবে সেগুলো থেকেও ধীরে ধীরে পানি নেমে যাচ্ছে। বিশেষ করে লালমনিরহাট জেলার বেশ কিছু এলাকা আছে যেগুলো একেবারেই নদী তীরবর্তী নিম্নাঞ্চল, সেগুলোতে পানি উঠে গিয়েছিল রাস্তাঘাটে এবং কিছু বাড়িঘরেও পানি উঠে গিয়েছিল। তো সেই পানিগুলো ধীরে ধীরে নেমে যাচ্ছে এবং তিস্তাপাড়ের মানুষদের বরাবরই দাবি যে এখানে আসলে এরকম ফ্লাশ ফ্লাড বা বন্যার সময় ত্রাণের পরিবর্তে তারা দাবি করেন যে তিস্তা যেন খুঁড়ে দেয়া হয়, অর্থাৎ তিস্তার যে মহাপরিকল্পনা আছে সেটি যত দ্রুত বাস্তবায়ন হবে তত এই ভোগান্তি থেকে তাদের মুক্তি মিলবে। জানিয়ে রাখি যে গত কয়েকদিনে তিস্তার যে উজান অর্থাৎ ভারতের সিকিম অংশে প্রচণ্ড পরিমাণে যে বৃষ্টি বলয় ছিল, সেই বৃষ্টি বলয়ের কারণে যে উজানের ঢল তৈরি হয়, সেই ঢলের কারণেই তিস্তা নদীর পানি বেড়ে যায় এবং গতকালকে সকালে গজলডোবা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে তিস্তার পানি এবং বিকেল থেকে এই পানিটা বাড়তে শুরু করে, যেটি মাঝরাতে সর্বোচ্চ সীমায় পৌঁছেছিল, অর্থাৎ যেটি বললাম যে 35 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এবং আমরা যতটুকু
যতটুকু জানতে পেরেছি যে এবার এইটাই ছিল হচ্ছে শেষ বৃষ্টি বলয় এবং এর পরে এই বছর আর তেমন কোনো আশঙ্কা নেই এরকম পানি বৃদ্ধির। তো আবহাওয়া অফিস এবং পানি উন্নয়ন বোর্ড বলছে যে ক্রমাগত পানি নেমে যাচ্ছে, আর বড় ধরনের কোনো বন্যার শঙ্কা তারা করছে না। তো এই ছিল আমার কাছে তিস্তা পার থেকে সবশেষ অবস্থা। সানি, বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে তিস্তা ব্যারেজ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি। এদিকে নদী ভাঙনে শরীয়তপুরের জাজিরার পদ্মার ডান তীর রক্ষা বাঁধের চলমান প্রকল্পের 1800 মিটার এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে। 11টি প্যাকেজের প্রায় 5,24,000 বালু ভর্তি জিও ব্যাগ ও কংক্রিটের ব্লক বিলীন হয়েছে নদীতে। এতে প্রকল্পের ক্ষতি প্রায় 35 কোটি টাকা। ভাঙন আতঙ্কে প্রকল্পের ক্ষতিগ্রস্ত এলাকা থেকে মালামাল সরিয়ে নিচ্ছেন ঠিকাদাররা। সজীব খানের ক্যামেরায় কাজী মনিরুজ্জামানের প্রতিবেদন। প্রায় 9 কিলোমিটার দৈর্ঘ্যের জাজিরার পদ্মার ডান তীর রক্ষা প্রকল্পের পৈলান মোল্লাকান্দির ক্ষতিগ্রস্ত এলাকা। ভাঙনের তোড়ে ভেসে গেছে বালু ভর্তি জিও ব্যাগ। রক্ষা পায়নি ডাম্পিংয়ের অপেক্ষায় থাকা কংক্রিটের সিসি ব্লকও। একই অবস্থা নদীর ভাটিতে প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে। সীমানা পেরিয়ে নদী ঢুকেছে লোকালয়ে। এতে বিলীন হয়েছে 24টি বসতঘর। ঠিকানা হারিয়েছেন অন্তত 450 পরিবার। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দা খলিল তালুকদার। ঘামে ভেজা অর্থে 5টি টিনের ঘর তৈরি করলেও চোখের পলকেই তা বিলীন হয়েছে নদীগর্ভে। সব হারিয়ে স্ত্রী আর সন্তান নিয়ে এখন ঠিকানাহীন খলিল তালুকদার। মাথা গোজার ঠাঁই না থাকায় ঘুরছেন পথে পথে। আধা ঘন্টার মধ্যে বাবা হয়ে গেছে, আধা ঘন্টা আগে নাই মাইকেন করা হয়েছিল। মাইকেনে মনে করেন মানুষজনাই আমার কিছুই দরকার নেই, কোয়ার মতো আমার কলজা খুলে না বাবা। আমি ধরি না এম কোনো জিনিস আসল না, 70 বছর ধরে মনে করেন এই বাড়িটা করছি, কিন্তু মুখ ফাইটা যায় কিন্তু কইতারি না। নাহলে আমার আল্লাহ এই 5টা 7টা ঘর থাকতে আসবো, আমি মানুষের ঘরে বাড়া কেন থাকুন। খলিলের মতো এমন আর্তনাদ পদ্মা সেতুর ভাটিতে 0 পয়েন্ট থেকে কাথারিয়া পর্যন্ত প্রায় 2 কিলোমিটার এলাকার হাজারো মানুষের। তাদের অভিযোগ, নির্দিষ্ট সময় তীররক্ষা কাজ করা গেলে এমন ক্ষতির মুখে পড়তে হতো না তাদের। এখন যে অবস্থায় ভাঙতেছে, কোনো কাটালও লাগে না, কোনো কিছু লাগে না, ধাপ ধাপ পড়ে যাইতেছে। আমার ঘর নাই, দুয়ার নাই, জায়গা নাই, সম্পত্তি নেই, আমরা কেমনে মানুষের বাচ্চা খাইব? কোন পাথর তো আপনারা হালাইলেন, বস্তা তো আপনারা অনেক হালাইলেন, হালাইয়া তো আপনারা রাখতে পারলেন না। আর কাজের মতো কাজ তো আর আপনারা করেন নেই। করতেন যে তাহলে আমরা তো সর্বহারা হইতাম। যদি পাথর বস্তা আগে তো হালাই না থাকতো তাহলে কবরস্থান ভাঙতো না, আর এখান 100 বাড়িও গাঙ্গে নিত না। যথাসময় যদি এই প্রকল্পগুলা আমাদের জিও ব্যাগ ডাম্পিং ওদের কার্যক্রমগুলো যদি চালু করতো বা যথাসময় শুরু থাকতো, তাহলে আমাদের এই নদী ভাঙনে পড়তে হইতো না। পর্যাপ্ত পরিমাণ সময়ে ডাম্পিংয়ের কাজ না হওয়ার কারণে আমাদের এই ব্লকগুলো চলে গেছে। এই যে এতগুলা ব্লক যে নষ্ট হয়ে গেল বা পানিতে চলে গেল, এর দায়ভার কে নেবে? যেই বাঁধ আমাদেরকে রক্ষা করার কথা ছিল, আমাদের জন্য এত হাজার হাজার কোটি টাকা বাজেট করা হয়েছে আমাদেরকে রক্ষার জন্য, সেই বাঁধই আজকে বিলীন হয়ে যাচ্ছে। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান সরিয়ে নিচ্ছেন বাঁধ মেরামতের মালামাল। নতুন নকশা তৈরির পরই শুরু হবে তীররক্ষা কাজ, বলছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী। আর পানি উন্নয়ন বোর্ড দায় চাপালেন প্রকৃতির ওপর। পুরো প্রজেক্টে বর্তমানে হুমকির মুখে আছে। তো আমাদের চলমান কাজ আপাতত স্থগিত আছে। আমাদের ব্লক, জিও ব্যাগ এগুলো সব নদীগর্ভে চলে গেছে। পরবর্তীতে নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত আমরা নিরাপদ দূরত্বে আমাদের মালামাল সরাই ফেলতেছি। আর পানি উন্নয়ন বোর্ড থেকে পরবর্তীতে নতুন ডিজাইন এবং কার্যক্রম শুরু হইলে সেটা আমরা তখন কার্যক্রম চালাই যাব আর কি। কাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো ম্যাটেরিয়াল ক্ষতিগ্রস্ত হয় না। তখন যেইটুক জিও ব্যাগ ফেলা হয়েছে যেগুলি, সেটা কিন্তু সে অবস্থানে আছে। এই জিনিসগুলি কিন্তু এমন হালকা জিনিস না যে নদীর স্রোতের ভাসিয়ে নিয়ে যাবে। সমস্যা যেটা হয়েছে, নদীটা একটু শিফট করে গেছে। কোনো জায়গায় হয়তো 10 মিটার 15 মিটার, সর্বোচ্চ 110 মিটার একটা প্যাকেজে, 4 নম্বর প্যাকেজে। আমাদের দৃষ্টিতে এটা নদীর মরফোলজিক্যাল পরিবর্তন, নদী তার গতিপথ পরিবর্তন করতেছে, এই কারণেই ভাঙনটা হয়েছে। সুতরাং এখানে আসলে দায়িত্ব কাউকে দেওয়া যাবে না। 2023 সালে 31টি প্যাকেজে জাজিরার পদ্মার ডান তীর রক্ষা প্রকল্পের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। 860 কোটি টাকা ব্যয়ে 3 বছর মেয়াদী প্রকল্পটি শেষ হওয়ার কথা 2026 সালের জুনে। নির্মাণাধীন জাজিরার ডান তীর রক্ষা বাঁধের বিশাল অংশ নদী ভাঙনের শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় আতঙ্কিত জাজিরার মানুষ।
ক্ষতিগ্রস্ত মানুষের দাবি এই বাঁধটি প্রকল্পের নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করবে কর্তৃপক্ষ। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। ছুটি শেষে ক্যাম্পাসে ফিরেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই সাথে জমে উঠেছে প্রচারণা। এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হবেন রাকিবুল হাসান। আমরা শুরুতেই চাকসু নির্বাচনের খবর জানতে যুক্ত হতে চাই শোয়েব রহমানের কাছে। শোয়েব, চাকসু নির্বাচনের প্রচারণা কেমন দেখছেন জানাবেন। সানি, সকাল থেকেই যারা প্রার্থী রয়েছেন তারা বিভিন্ন অনুষদ ঘুরে বেড়াচ্ছেন এবং সেখানে তারা যে সকল শিক্ষার্থী বা ভোটার আসছেন তাদেরকে লিফলেট বিতরণ করছেন এবং লিফলেট বিতরণের পাশাপাশি তাদের যে ইশতেহার বা আশ্বাস সেগুলো তারা তাদের শোনাচ্ছেন এবং সেই সাথে তারা ভোট প্রার্থনা করছেন ভোটারদের কাছ থেকে। তবে সকালের পর থেকেই আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ঝুম বৃষ্টি শুরু হয় এবং সেই বৃষ্টিতে কিন্তু শিক্ষার্থীদের বা প্রার্থীদের যে প্রচারণা সেই প্রচারণায় কিছুটা ব্যাঘাত ঘটে এবং শিক্ষার্থীর উপস্থিতিও কিছুটা কম। বিশেষ করে পুজোর ছুটির পরে যে সকল শিক্ষার্থীদের পরীক্ষা রয়েছে শুধুমাত্র সেই সকল শিক্ষার্থীরাই এসেছেন। যাদের ক্লাস রয়েছে তেমন শিক্ষার্থী অনেকেই এখনও গ্রাম থেকে ক্যাম্পাসে ফেরেননি, যে কারণে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম বলে প্রার্থীরা জানাচ্ছেন। তবে যারা এসেছেন তাদের মাঝে তারা লিফলেট বিতরণ করছেন, কুশল বিনিময় করছেন এবং সেই সাথে তারা ভোট চাইছেন এবং সেই জায়গা থেকে প্রার্থীদের সাথে কথা বলেও ভোটারদের সাথে কথা বলে প্রার্থীরা ক্যাম্পাসের কোন বিষয়গুলোতে কাজ করা দরকার বা কী ধরনের সমস্যা রয়েছে সেগুলো যেমন জানার চেষ্টা করছেন। প্রার্থীরা নিজেরাও যে সকল সমস্যাগুলো চিহ্নিত করতে পেরেছেন সেগুলো সমাধানে কিভাবে তারা কাজ করবেন সেই আশ্বাসগুলোও কিন্তু দিচ্ছেন এবং প্রার্থীর সাথে সাথে যারা ভোটাররা রয়েছেন তারাও বেশ সচেতন, তারাও কিন্তু প্রার্থীদের নানান প্রশ্ন জুড়ে দিচ্ছেন। বিভিন্ন যে সমস্যাগুলো রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেই সমস্যাগুলো শিক্ষার্থীদের কল্যাণে তারা কিভাবে কাজ করবেন সেই বিষয়গুলো কিন্তু প্রার্থীর কাছ থেকে ভোটাররা জানতে চাইছেন এবং সবকিছু মিলিয়ে যদি বলি যে প্রচারণা চলছে সেটি মোটামুটি জমজমাট হয়ে উঠেছে এই যে প্রার্থী এবং ভোটারদের যে মিথস্ক্রিয়া সেই মিথস্ক্রিয়ার মাধ্যমে। এবং এই প্রার্থীদের কিন্তু একদম নির্ঘুম রাত কাটাতে হচ্ছে, কারণ তারা সারাদিন যেমন প্রচারণা করছেন বিভিন্ন অনুষদে, একই সাথে তারা দুপুরের পর থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশন এবং সেই সাথে হল যেগুলো রয়েছে আবাসিক হল সেই সব আবাসিক হলেও প্রচারণা করছেন এবং রাত জেগে আবার তারা কিন্তু ইশতেহারও তারা তৈরি করছেন। বিশেষ করে শিক্ষার্থীদের কাছ থেকে যে দাবিগুলো আসছে সেই দাবিগুলোকে প্রাধান্য দিয়ে কিন্তু বিভিন্ন প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তারা তাদের ইশতেহার তৈরির কাজ করছেন। ইতিমধ্যে গতকাল সার্বভৌম শিক্ষার্থী ঐক্য নামে একটি প্যানেল তারা তাদের ইশতেহার ঘোষণা করেছে। বাকি যে প্যানেলগুলো রয়েছে বা বাকি যে প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু তাদের ইশতেহার তৈরির কাজ করছেন এবং সেই ইশতেহারে শিক্ষার্থীদের যে সমস্যাগুলো রয়েছে বিশেষ করে আবাসন, যানবাহন সংকট, ক্যান্টিন সমস্যা, এই সমস্যাগুলোকে প্রাধান্য দিয়েই কিন্তু বেশিরভাগ দল তাদের ইশতেহার সাজাচ্ছেন বলে আমাদের জানিয়েছেন এবং আগামীতে তারা তাদের ইশতেহারও কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। তো সবকিছু মিলে যদি বলি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 36 বছর পরে যে নির্বাচন হতে যাচ্ছে সেটি অনেকটা উৎসবমুখর পরিবেশে হচ্ছে, কারণ এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ নিয়ে কেউ কোনো ধরনের অভিযোগ কিন্তু করেনি, সবাই সন্তোষ প্রকাশ করেছেন। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চাকসু নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। এবার আমরা রাকসু নির্বাচনের খবরাখবর জানবো, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী রাকিব। ধন্যবাদ। বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচনকে ঘিরে আসলে সকাল থেকে আমরা দেখছি প্রার্থীদের যে দৌড়ঝাঁপ সেটি শুরু হচ্ছে। ক্যাম্পাসের এই প্রান্ত থেকে ও প্রান্ত তারা ছুটছেন। যদিও আসলে রাকসু নির্বাচনে এর আগে একটা সপ্তাহ পুরোটা সময় পেয়েছিলেন এখানকার প্রার্থীরা এবং প্রায় 29,905 জন যে ভোটার তাদের দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা ছিল। তবে নানা বিতর্কের কারণে যে রাকসু নির্বাচন পিছিয়েছে সেই পেছানোর পরে পূজার ছুটির পরে আমরা দেখলাম যে শিক্ষার্থীরা আসলো এবং প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে পাওয়ার পরে প্রার্থীরা কিন্তু বেশ উচ্ছ্বসিত এবং যেহেতু ক্যাম্পাসে পূজার ছুটির পরে শিক্ষার্থীরা আসতে শুরু করেছেন, এর পরেই ক্লাস পরীক্ষা আছে, যার কারণে তারা চেষ্টা করছেন যে এই ক্লাস পরীক্ষার একাডেমিক ভবন বা হলে ঢুকতে গেলেও অনেক সময় প্রভোস্টদের যে অনুমতি সেটির প্রয়োজন হচ্ছে, যার কারণে তারা সবচেয়ে বেশি বেছে নিচ্ছেন যেখানে আসলে শিক্ষার্থীরা জটলা করেন, একটু খাওয়া দাওয়ার জন্য আসেন অথবা কোথাও আড্ডা দেন সেখানটাতে। এবং এই কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি পয়েন্টে কিন্তু যারা প্যানেল ঘোষণা করেছেন তারা কিন্তু আলাদাভাবে ভাগ হয়ে তারা প্রচারণা চালাচ্ছেন এবং তারা বলছেন যে তাদের যে বাড়তি সময়টি এখনও 9টি দিন সময় রয়েছে প্রচারণার, যে কারণে প্রত্যেকটি শিক্ষার্থীর কাছে প্রত্যেকটি ভোটারের কাছে তারা তাদের ইশতেহারগুলো নিয়ে যেতে চান
বিভিন্নভাবে বৈচিত্র্যময় লিফলেট তৈরি করেছেন তারা এবং এটির মধ্য দিয়ে নিজেদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছেন। এখানে সিনেট সদস্যরা যেমন আছেন, রাকসুর যে নির্বাচন করছেন যারা তারা আছেন 274 জন আসলে রাকসুতে সরাসরি নির্বাচন করছেন, 58 জন সরাসরি নির্বাচন করছেন সিনেটে এবং অন্যান্য হল সংসদ তো রয়েছেই। তো সব জায়গায় আসলে নানা ধরনের বৈচিত্র্যময় যে প্রচারণা সেটি তাদের লিফলেটে যেমন দেখা যাচ্ছে। গতকালকে আমরা দেখেছি গান বাজনার মধ্য দিয়ে আসলে প্রচারণা চালাতে। প্রার্থীরা যেটি বলছেন সময় যত ঘনিয়ে আসবে আসলে এই বৈচিত্র্যময়তা আরও বেশি বাড়বে এবং প্রত্যেকেই আসলে তাদের যে পরিকল্পনা, ইস্তেহার এবং এই সময়ে গেল সময়ে যে ঘটে যাওয়া ঘটনাগুলো সেইগুলোকে মাথায় রেখে কিন্তু আসলে তারা এই ধরনের প্রচারণাগুলো চালাচ্ছেন এবং ইস্তেহারগুলো দিচ্ছেন। তারা মনে করেন যে আগামী যে 16 অক্টোবর নির্বাচন হবে সানি, সেইটি খুব সুন্দর হবে এবং সকলের অংশগ্রহণমূলক হবে এবং এখানে কোনো ধরনের বাধা বিপত্তি থাকবে না এবং সেই উদ্যমেই কিন্তু প্রচারণা চলছে। তো সানি, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে প্রচারণার সবচেয়ে শেষ খবর। চাকসু ও রাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। দেশের অর্থনীতির প্রধান লাইফলাইন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। চট্টগ্রাম বন্দর থেকে আমদানি রপ্তানির হাজারো ট্রাক এই সড়কে পৌঁছে যায় সারা দেশে, অথচ ক্লান্ত ও নিদ্রাহীন অবস্থায় গাড়ি চালাতে বাধ্য হচ্ছেন চালকরা। 2019 সালে চালকদের নিরাপদ বিশ্রামের জন্য বিশ্রামাগার নির্মাণের উদ্যোগ নেয় সড়ক ও জনপথ অধিদপ্তর, কিন্তু নির্মাণ শেষে বছর পেরিয়ে গেলেও এখনও চালু হয়নি এটি। বিশেষজ্ঞরা বলছেন অবকাঠামো নির্মাণে শত কোটি টাকা ব্যয় হলেও সময় মতো ব্যবহার না হলে তা পরিণত হয় জনদুর্ভোগ ও অপচয়। মাসুদ আলমের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন কামরুল হাসান। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে বন্দর নগরী থেকে প্রতিদিন হাজারো পণ্যবাহী যান ছুটে আসে রাজধানীর পথে, অথচ এই লাইফলাইনে এখন ভর করেছে চুরি, ছিনতাই আর ডাকাতি আতঙ্ক। দিন ও রাতের ক্লান্তি নিয়েই চালকরা গাড়ি চালান, কিন্তু বিশ্রামের জন্য নেই নিরাপদ জায়গা। তাই বাধ্য হয়ে থামেন সড়কের পাশে। ঝুঁকির মুখে পড়ে মালামাল ও যানবাহন। রাস্তার সাইডে যদি আমরা ঘুমাইতে যাই, তখন রাস্তার সাইডে রাখলে আপনার ডাকাইতে ধরে, কিংবা গাড়ির সৌর ব্যাটারি নিয়ে যায়, তেল নিয়ে যায়। এখানে চাপাইছি কিছুক্ষণ পর পর, তারপর চোখে ঘুম, কিন্তু তারপরে মাথা উঠে দেখি। আমরা আমাদের অ্যাঙ্গেল থেকে নিরাপত্তামূলক যত রকমের ব্যবস্থা আছে আমরা সর্বোত্তম ব্যবহার নেব। আমাদের সাথে আমরা জেলা পুলিশকে অ্যাকোমোডেট করছি। রাত্রে, বিশেষ করে রাতের বেলায় জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ আমরা যৌথভাবে রাস্তায় টহল দিচ্ছি। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের তথ্য বলছে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গেল বছর 171টি দুর্ঘটনায় মারা গেছেন 152 জন। আর চলতি বছরের গেল 8 মাসে 695টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 260 জন। এই দুর্ঘটনার বড় অংশ ঘটেছে চালকদের বিরামহীন গাড়ি চালানোর কারণে। রাত আর ঘুমা করে আসি, একটু রেস্ট করা যায়, টেনশনে ঘুমানো যায়, তাহলে আর মহাসড়কে এই দুর্ঘটনাগুলো হয় না। ঢাকা চিটাগাং রাস্তায় ওর কোনো পার্কিং নেই যে আমরা দাঁড়াবো। তো সরকার যেহেতু কয়েকটা পার্কিং করছে, ওগুলো তো চালু করে দিতে আমাদের একটু সুবিধা হতো, আমরা একটু বিশ্রাম করতে পারতাম, একটু ঘুমাইতে পারতাম। এদিকে 96 কোটি টাকা ব্যয়ে কুমিল্লার নিমসারে নির্মিত হয়েছে আধুনিক বিশ্রামাগার, কিন্তু বছর গড়িয়ে গেলেও সেটি এখনও পড়ে আছে অচল। 13 একর জায়গায় গড়ে তোলা হয়েছে 4 তলা বিশিষ্ট 2টি বিশাল অবকাঠামো, যেখানে একসঙ্গে থাকতে পারবেন 100 চালক। রয়েছে শতাধিক গাড়ি পার্কিং সুবিধা, নামাজের ঘর, গোসলখানা, ক্যান্টিন, চিকিৎসা কক্ষ, কিন্তু নেই কার্যক্রম। ফলে এসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন চালকরা। প্রকল্পের কাজে নকশা পরিবর্তন, ব্যয় বৃদ্ধি সহ নানা কারণে শেষ হতে সময় লেগেছে 5 বছর। 2024 সালের জুনে নির্মাণ শেষ হলেও ইজারা বা অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট পদ্ধতিতে পরিচালনা নিয়ে সিদ্ধান্তহীনতা সড়ক ও জনপথ বিভাগের। আমাদের দেশে হচ্ছে এটা প্রথম আর কি। ফলে মনে করেন যে এটা আমাদের অফলোড করতে, অর্থাৎ আমাদের হচ্ছে মানে লিজ দিতে হয়, কিংবা এটা ইজারা অথবা লিজ, অথবা মনে করেন যে এটা অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স কোন সিস্টেমে আমরা চালাবো, এই ধরনের কিছু বিষয় আছে যেখানে আমাদের একটু কনফিউশন আছে। এই কনফিউশনগুলো নিয়ে আমরা কাজ করছি। প্রায় 100 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই আধুনিক বিশ্রামাগারটি চালু হলে মহাসড়কে ট্রাক চালকদের জন্য তৈরি হবে নিরাপদ আশ্রয়। এতে যেমন কমবে ক্লান্তিজনিত দুর্ঘটনা, তেমনি কমবে চাঁদাবাজি এবং রাতের ঝুঁকি। কিন্তু নির্মাণ শেষে 1 বছর পরেও প্রকল্পটি পড়ে আছে অচল। তাই এখন প্রশ্ন একটাই, কবে চালু হবে এই বিশ্রামাগার? মাসুদ আলম, এখন,
কুমিল্লা। সুনামগঞ্জের সড়কের মৃত্যুর মিছিল থামছে না। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত জেলায় সড়কে দুর্ঘটনায় প্রাণ গেছে 59 জনের, সেই সাথে আহত শতাধিক। দুর্ঘটনা বাড়ার কারণ হিসেবে ফিটনেসবিহীন গাড়ি, অদক্ষ চালক আর পথচারীদের অসচেতনতাকে দুষছেন স্থানীয়রা। লিফসান আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী আফসানা জাহান খুশি গত 6 আগস্ট বন্ধুদের সাথে জন্মদিন পালন করতে সকালে ক্যাম্পাসের উদ্দেশ্যে বের হন। ক্যাম্পাসেই জন্মদিন উদযাপন করেন সহপাঠীরা, কিন্তু জন্মদিনের আনন্দ শেষে আর বাড়ি ফেরা হয়নি তার। বাড়ি আসার পথেই সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় আফসানার। তার কথা বারবার মনে হয়, সে আমাদের অত্যন্ত প্রিয় ছিল। তার মা এখন পর্যন্ত অসুস্থ, সুস্থভাবে কথাবার্তা বলতে পারে না। তার বাবাও মানসিকভাবে বিপর্যস্ত এবং তার ফ্যামিলিটা পুরো বিপর্যস্ত এখন। সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়কে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। আঁকাবাঁকা সড়ক, অপ্রশিক্ষিত অপ্রাপ্তবয়স্ক চালক, বেপরোয়া গতি, বিপজ্জনক স্পিড ব্রেকার আর পথচারীদের অসচেতনতায় প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। সেই সাথে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটছে মোটরসাইকেল আর সিএনজি চালিত অটোরিকশার। জেলায় গত 9 মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন স্কুল কলেজের শিক্ষার্থী সহ 59 জন। প্রতিদিনই একটা না একটা দুর্ঘটনা হচ্ছে, আর এই দুর্ঘটনার প্রধান কারণ হচ্ছে অটোরিকশা আর ফিটনেসবিহীন গাড়ি। বেপরোয়া ড্রাইভিং এবং ফিটনেসবিহীন গাড়ির ড্রাইভারদের এই অসচেতনতার কারণে এই রুটে প্রচুর মানুষ দুর্ঘটনার শিকার হয়। স্থানীয়রা বলছেন, আঞ্চলিক মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি, অদক্ষ চালক ও রাস্তা ছোট হয় প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। মহাসড়কে সিএনজি অটোরিকশা বন্ধ করার পাশাপাশি সড়কটি 4 লেনে রূপান্তরিত করার দাবি তাদের। মানুষ যেভাবে বাড়ছে, গাড়িগুলো সেই একইভাবে বাড়ছে, কিন্তু রাস্তা বড় হচ্ছে না। এই রাস্তা বড় না হওয়ার কারণেই বেশিরভাগ দুর্ঘটনা ঘটতেছে। আমাদের দাবি হচ্ছে যে সুনামগঞ্জ সিলেট সড়কটি 4 লেনে উন্নত করা হোক। প্রশাসনের লোকজন এই কিছুদিন অভিযান পরিচালনা করে আবার পুনরায় তারা থেমে যান, যার ফলে অদক্ষ ড্রাইভাররা, অদক্ষ গাড়ি চালকেরা প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটিয়ে তারা পার পাচ্ছে। পুলিশ জানায়, মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি আর চালকদের লাইসেন্সের বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। রাস্তাটা আমার মনে হয় আরো প্রসারিত করার প্রয়োজন আছে। এর পাশাপাশি আমরা যে সমস্ত গাড়ি চলাচল করে তাদের ফিটনেস বা ড্রাইভারদের লাইসেন্সের বিষয়টাও আমরা সম্মিলিতভাবে দেখা উচিত। আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করছি, অন্যান্য সংস্থাও এই বিষয়ে দেখবেন। আর সবার কঠোর নজরদারি থাকলে ইনশাল্লাহ সড়ক দুর্ঘটনার পরিমাণ কমিয়ে নিয়ে আসা সম্ভব। তবে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, সড়ক দুর্ঘটনা কমাতে সম্মিলিত প্রয়াস প্রয়োজন বলে জানান পুলিশের এই কর্মকর্তা। এখন সুনামগঞ্জ। নিয়োগ বিধি সংশোধন সহ 6 দফা দাবিতে সারা দেশে কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারী ও স্বাস্থ্য পরিদর্শকরা। এতে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ এবং বরিশাল থেকে অমিত হাসান। আমরা শুরুতেই ময়মনসিংহে হারুনুর রশিদের কাছে যেতে চাই। হারুন, স্বাস্থ্য সহকারীদের দাবিগুলো কি কি, সেই সাথে টিকা কার্যক্রম ব্যাহত হচ্ছে কিনা আপনি জানাবেন। সানি, তৃণমূল পর্যায়ে যারা স্বাস্থ্যসেবার কাজে নিয়োজিত, বিশেষ করে সম্প্রসারিত টিকাদান কার্যক্রম ইপিআই কর্মসূচি যারা বাস্তবায়ন করেন, এবং তৃণমূল পর্যায়ে যারা স্বাস্থ্যসেবার কার্যক্রমে নিয়োজিত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য পরিদর্শক যারা রয়েছেন, তারা কিন্তু 6 দফা দাবিতে চলতি মাসের 1 তারিখ থেকে কর্মবিরতিতে রয়েছেন। এবং এই কর্মবিরতির কারণে কিন্তু স্বাস্থ্যসেবা ক্ষেত্রে একটি মারাত্মক প্রভাব পড়েছে। বিশেষ করে যে সমস্ত শিশুদের ইপিআই টিকা দেওয়া প্রয়োজন, সেই শিশুরা কিন্তু গত 1 তারিখ থেকে ইপিআই টিকা পাচ্ছে না। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন আমরা যে জায়গাটিতে আছি, এটি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু শিশুকে কিন্তু নিয়ে আসা হয়েছে, যে নির্ধারিত সময়ে যে ইপিআই টিকা নেয়ার কথা রয়েছে, সেই ইপিআই টিকাগুলো কিন্তু নেয়ার জন্য তারা এখানে এসেছেন।
কিন্তু এই কর্মবিরতির কারণে তারা কিন্তু সেই টিকাগুলো নিতে পারছেন না। আমরা বেশ কিছু অভিভাবককে দেখছি যারা তাদের সন্তানদের কিন্তু এখানে নিয়ে এসেছেন, কিন্তু এই কর্মবিরতির কারণে সেই নির্ধারিত সময়ের যে ইপিআই টিকা সেটি কিন্তু নিতে পারছেন না। তবে আমরা এখানে যারা আন্দোলন করছেন তাদের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি বলেছেন যে তারা দীর্ঘদিন যাবৎ একই পদে চাকরি করছেন, যার কারণে তারা একটি সীমাহীন বৈষম্যের শিকার হয়েছেন এবং এই বৈষম্যের নিরসন চান তারা। এবং তারা যে দাবিগুলো করছেন সেটি হচ্ছে তাদের যে নিয়োগ বিধি রয়েছে সেটি সংশোধন করতে হবে এবং এন্ট্রি লেভেলে বা চাকরির প্রবেশের সময় শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান করতে হবে এবং যারা 16তম গ্রেডে এখন চাকরি করছেন তাদের 14তম গ্রেডে আপগ্রেডেশন করতে হবে এবং ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে 11তম গ্রেডে উন্নীতকরণের একটি দাবি রয়েছে এবং টেকনিক্যাল পদমর্যাদার প্রদানের দাবি রয়েছে এবং 6 নম্বর যে দাবিটি রয়েছে সেটি হচ্ছে পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। এই 6টি দাবিতে কিন্তু তারা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করছেন এবং এই আন্দোলনের কর্মসূচির অংশ হিসাবে গত 4 মাস ধরে তারা যে কাজ করেছেন, অর্থাৎ যে টিকা দিয়েছেন বা তার যে একটি তথ্য সরকারিভাবে প্রেরণ করতে হয় সেই তথ্যগুলো কিন্তু তারা প্রেরণ করছেন না গত 4 মাস যাবৎ এবং পরবর্তীতে গত 1 তারিখ থেকে তারা কর্মবিরতিতে রয়েছেন এবং এটি শুধু ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নয়, সারা দেশের যত স্বাস্থ্য সহকারী রয়েছেন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক বা স্বাস্থ্য পরিদর্শক যারা রয়েছেন সবাই একযোগে এই কর্মবিরতি পালন করছেন এবং এর কারণে কিন্তু সারা দেশে ইপিআই টিকা কার্যক্রম কর্মসূচি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গত 1 তারিখ থেকে কোনো শিশু এই টিকা পাচ্ছে না এবং সরকারের আগামী 12 তারিখ থেকে যে একটি বিশেষ টিকাদান কর্মসূচি রয়েছে টাইফয়েডের, যে টিকাগুলো 12 তারিখ থেকে একযোগে সারা দেশের যারা টিকা পাবেন তাদেরকে দেয়া হবে, কিন্তু এই কর্মসূচির কারণে সেই যে টিকাদান কার্যক্রম সেটিও কিন্তু ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এবং যারা আন্দোলন করছেন তারা যে বিষয়টি বলছেন তাদের দাবি দাবা পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি প্রত্যাহার করবেন না এবং তাদের দাবি মেনে নেওয়া পর্যন্ত এবং তারা একটি লিখিত ডকুমেন্ট চান, তাদের যে দাবি মেনে নেওয়া হবে তার একটি লিখিত ডকুমেন্ট প্রদান করতে হবে এবং এটি করলেই কেবল তারা কর্মসূচি প্রত্যাহার করবেন এবং কাজে যোগদান করবেন এবং তাদের দাবি না মানা হলে ইপিআই কার্যক্রম যেমন বন্ধ রয়েছে, পাশাপাশি 12 তারিখ থেকে যে টাইফয়েড টিকা কার্যক্রম শুরু হবে সেটিও বন্ধ থাকবে, তারা দায়িত্ব পালন করবেন না বলে আমাদেরকে জানিয়েছেন। তবে তারা আশা করছেন যেন সরকারের উচ্চ মহল, সরকার, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় তারা যেন দ্রুত পদক্ষেপ নিয়ে এই সমস্যার সমাধান করেন এবং যারা টিকা নিতে এসেছেন তারাও বলছেন যে তারা ভোগান্তিতে পড়েছেন, এই ভোগান্তি থেকে মুক্তির জন্য যেন সরকার ব্যবস্থা গ্রহণ করে সেই দাবি কিন্তু তারা করেছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। এখন আমরা বরিশালে যাব, আমাদের সহকর্মী অবিদ হাসান রয়েছেন সেখানে, তিনি জানাবেন সেখানকার খবর। হারুন, একটু জানিয়ে রাখি যে ময়মনসিংহের মতো বরিশালেও কিন্তু আজকে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন যারা স্বাস্থ্য সহকারী রয়েছেন তারা এবং এতে আসলে উপজেলা পর্যায়ের যে স্বাস্থ্য কার্যক্রমগুলো রয়েছে, বিশেষ করে টিকাদান কর্মসূচির যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে ব্যাহত হচ্ছে এবং তারা যে দাবিগুলো করছে নিয়োগ বিধি সংশোধন, এছাড়া 14তম গ্রেড প্রদান, এরকম 6টি দাবি তারা করছে। দাবিগুলো যদি আরও বলি, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে 11তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতি ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান, এরকম 6টি দাবি তারা করছেন এবং এই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মবিরতি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন এবং এই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের টিকাদান কর্মসূচি কিংবা মাঠ পর্যায়ের যে স্বাস্থ্য কর্মসূচিগুলো রয়েছে সেগুলো কিন্তু রীতিমতো বন্ধ রয়েছে এবং তারা বলছেন যে তাদের দাবিগুলো মেনে নেওয়া না হলে আগামীতে কিন্তু আরও কঠোর কর্মবিরতি কিংবা কঠোর কর্মসূচি তারা ঘোষণা দেবেন, এমনটিও তারা জানিয়েছেন এবং তারা বলছেন যে দীর্ঘদিন ধরে তারা এই যে দাবিগুলো জানিয়ে আসছে কিন্তু আসলে কোনো ফলপ্রসূ উত্তর কিংবা কোনো সমাধান তারা পাচ্ছে না, যার কারণে কিন্তু তারা বাধ্য হয়েই আবার এই কার্যক্রম বন্ধ করে এই কর্মবিরতিতে অংশগ্রহণ করেছেন কিংবা কর্মবিরতিতে নেমেছেন এবং এটাই যদি জানিয়ে রাখি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয়ের সামনে তারা গতকালকেও আমরা দেখেছি যে কর্মবিরতিতে রয়েছেন এবং তারা সকল কার্যক্রম বন্ধ করে কিন্তু এইরকম সমাবেশ করছেন এবং তারা কর্মবিরতি পালন করছেন এবং আজকেও সেই কাজটি তারা করছেন। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ব্যানারে তারা কিন্তু এই কার্যক্রমটি পরিচালনা করছেন এবং তারা বলছেন যে এতে আসলে শিশুদের যে 10টি গুরুত্বপূর্ণ টিকা সেই টিকা কার্যক্রমগুলো বন্ধ রয়েছে এবং আমরা উপজেলা পর্যায়ের খবর নিয়েছি, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও যে টিকাদান কর্মসূচি সেগুলোও কিন্তু বন্ধ হয়েছে। বিশেষ করে ইপিআই যে টিকা কার্যক্রম রয়েছে সেটি কিন্তু দারুণভাবে ব্যাহত হচ্ছে এবং আরেকটু জানিয়ে রাখি যে 12 তারিখ থেকে কিন্তু যে টাইফয়েডের টিকা কর্মসূচি সেটিও কিন্তু রয়েছে, কিন্তু সেই টিকা কর্মসূচিও কিন্তু এর মাধ্যমে ব্যাহত হবে
হবে বলে আশঙ্কা করা হচ্ছে, কেননা তাদের এই দাবিগুলো মেনে নেওয়া না হলে তারা কিন্তু সেই টিকাদান কর্মসূচিতেও আসলে কাজ করবেন না। তবে তারা বলছেন যে তাদের দাবিগুলো দ্রুত সময়ের মধ্যে মেনে নেওয়া হলে তাদের যে সামনে টাইফয়েডের যে ক্যাম্পেইন রয়েছে সেটি খুব সুন্দরভাবে তারা সফলভাবে বাস্তবায়ন করতে পারবেন এবং বাকি যে টিকা কার্যক্রমগুলো রয়েছে সেগুলো আবার চলমান হবে বলে তারা জানিয়েছেন। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে কর্মবিরতির সর্বশেষ স্থানীয়। স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি নিয়ে বরিশাল ও চট্টগ্রাম থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবরণা পূর্ণিমা উপলক্ষে কবিহারগুলোতে চলছে নানা আয়োজন। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রামের নন্দন কানন বৌদ্ধবিহার থেকে যুক্ত আছেন কাজী মাহফুজ এবং রাঙামাটি শহরে আছেন জিয়াউর রহমান। আমরা শুরুতেই চট্টগ্রামে মাহফুজের কাছে যেতে চাই। মাহফুজ, প্রবরণা পূর্ণিমার আনুষ্ঠানিকতা কেমন দেখছেন জানাবেন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব হচ্ছে প্রবারণা পূর্ণিমা, যার আনুষ্ঠানিকতা ভোর থেকে শুরু হয়েছে। আমরা দেখেছি চট্টগ্রামের যে বৌদ্ধ বিহারগুলো রয়েছে সেখানে মূলত বৌদ্ধ ধর্মের যে পতাকা সেটি উত্তোলন, জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপরে আমরা দেখেছি পঞ্চশীল প্রার্থনা, অষ্টশীল প্রার্থনা, একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে বুদ্ধ যে পূজা সেগুলো এখানে করা হচ্ছে। এই মুহূর্তে আমরা রয়েছি নন্দনকাননের বৌদ্ধ বিহারে, যেখানে বৌদ্ধ ধর্মের নানা বয়সী মানুষ এখানে আসছেন এবং তারা আগরবাতি একই সাথে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করছেন, পাশাপাশি বৌদ্ধ যে পূজা সেগুলো দিচ্ছেন। এক পাশে আমরা দেখতে পাচ্ছি যে ধর্ম দেশনা যে কার্যক্রম, অর্থাৎ যে সকল পূজারীরা এখানে আসছেন, পুণ্যার্থীরা আসছেন, তাদেরকে বৌদ্ধ ধর্মের বিভিন্ন বিষয় সম্পর্কে বৌদ্ধ ধর্মগুরুরা অবগত করছেন। আপনি জানেন যে আজ থেকে 2500 বছর আগে গৌতম বুদ্ধ নির্বাণ লাভের পর মূলত আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিন পূর্ণিমা পর্যন্ত 3 মাস বসবাস করেন। এই বসবাস শেষে মূলত তিনি এই প্রবারণা করতেন। তারই পরম্পরায় আমরা দেখেছি যে বৌদ্ধ ধর্মের যে ধর্মগুরু আছে তারা সেটি পালন করে আসছেন, অর্থাৎ 3 মাস বসবাস শেষে তারা এই প্রবারণা উৎসব করেন। নানা আয়োজনের মধ্য দিয়ে বলা যায় যে সেই প্রবারণা পূর্ণিমা চট্টগ্রামে পালিত হচ্ছে। বিকেলে কিন্তু সবচেয়ে আকর্ষণীয় যে অনুষ্ঠান সেটি হচ্ছে ফানুস বাতি জ্বালানো এবং উড়ানো, সেটি কিন্তু সন্ধ্যার সময় শুরু হবে, যেখানে আমরা দেখি যে প্রতি বছর ফানুসবাসী উড়ানোর সময় বৌদ্ধ ধর্মাবলম্বীর পাশাপাশি নানা ধর্মের মানুষ কিন্তু সেই দৃশ্য দেখার জন্য আসেন। আজকেও কিন্তু সেই দৃশ্য তারা দেখতে পারবেন, এই জন্য সব ধরনের প্রস্তুতি কিন্তু এখানে নেওয়া হয়েছে। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাদের যে অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা সেটি উদযাপন করছেন নানা আয়োজনের মধ্য দিয়ে। আমরা দেখেছি এর আগে যারা ধর্মীয় গুরু আছেন, বিশেষ করে বৌদ্ধ ভিক্ষু, তারা কিন্তু উপবাস ভেঙেছেন এবং ঠিক 12টার পরে আবার পুনরায় উপবাস কার্যক্রম রয়েছে, সেটিও শুরু হবে আমরা জানতে পেরেছি এখানে যারা দায়িত্বে আছে তাদের সাথে কথা বলে। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের যে অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা সেটি কিন্তু নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে চট্টগ্রামের বৌদ্ধ বিহারগুলিতে পালিত হচ্ছে। দর্শক, আমরা এই বিষয়ে আরও একটু বিস্তারিত জানবো। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি রাঙ্গামাটিতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জুয়েল, তিনি জানাবেন রাঙ্গামাটিতে বা প্রবারণা পূর্ণিমার নানা আনুষ্ঠানিকতা সম্পর্কে। ধন্যবাদ মাহফুজ, আপনি যেমনটা বলছিলেন যে একটুখানি বলি, এই যে বর্ষা প্রবারণা পূর্ণিমার মধ্য দিয়ে যে শেষ হয় সেটি মূলত যে বৌদ্ধ ভিক্ষুরা যে 2500 বছরের পরম্পরায় যেটি পালন করেন প্রবারণা পূর্ণিমা, সেটি হচ্ছে যে এই আশ্বিনী যে তিথি রয়েছে পূর্ণিমা তিথি, সেখান থেকে আসলে আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত যে 3 মাস বসবাস, সেখানে যে বৌদ্ধ ভিক্ষুরা নিজেদের যে বিহারগুলো রয়েছে সেখানে অবস্থান করেন এবং 3 মাস বসবাস শেষ করেই এই প্রবারণা পূর্ণিমা উৎসবে তারা যোগ দেন এবং এর মধ্য দিয়ে মূলত যে কঠিন চিবর দান অনুষ্ঠান আগামীকাল থেকে শুরু হবে মাসব্যাপী। সেখানে আসলে রঙিন গেরুয়া কাপড় তারা বস্ত্র হিসেবে যে দায়িকারা রয়েছেন, পুণ্যার্থী রয়েছেন, তারা যেটি প্রদান করবেন, সেই বস্ত্র দানের যে কঠিন চিবর দান, সেই উৎসবের মধ্য দিয়ে মূলত বৌদ্ধ ভিক্ষুরা আসলে যে ধর্ম প্রচারে বেরিয়ে পড়বেন। আজ সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি, ভোর থেকেই মূলত এই যে প্রবারণা পূর্ণিমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, সেখানে বৌদ্ধ পতাকা উত্তোলন, অষ্টদান, অষ্টপরিষ্কার এবং যে ধর্মীয় দেশনা এবং
পঞ্চশীল প্রার্থনা, এই অনুষ্ঠানগুলোর মধ্য দিয়ে মূলত সারাটাই দিন যাচ্ছে এবং সন্ধ্যায় হাজার প্রদীপ প্রজ্বলন এবং ফানুস উড়ানোর মধ্য দিয়েই মূলত এই অনুষ্ঠানটির সমাপ্তি ঘটবে এবং আগামীকাল থেকে যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে অনুষ্ঠান কঠিন চুবরদান সেটি মাসব্যাপী শুরু হবে। আমরা এই রাঙ্গামাটি যে রাজবন বিহার রয়েছে সেখানে আমরা সকাল থেকে দেখেছি প্রচুর ব্যাপক সংখ্যক যে বৌদ্ধ ধর্মাবলম্বী পুণ্যার্থী রয়েছেন তারা উপস্থিতি এখানে ব্যাপকভাবে আমরা দেখতে পেয়েছি এবং ধর্মীয় গুরুরা তাদেরকে ধর্মীয় দেশনা দিয়েছেন এবং পঞ্চশীল প্রার্থনায় তারা দেশ জাতি এবং মানব কল্যাণের জন্য বিশ্বের তারা সুখ সমৃদ্ধি কামনায় এই প্রার্থনায় অংশ নেন এবং একই সঙ্গে বৌদ্ধ ভিক্ষুরা যেমন পরস্পরের প্রতি যে ক্ষমা প্রার্থনা করেছেন, একই সঙ্গে যে বৌদ্ধ ধর্মাবলম্বীরা রয়েছেন তারা পরস্পরের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন, অতীতের ভুল ভ্রান্তি যেন তারা ক্ষমা করে দেন এবং একই সঙ্গে আগামী বছর যে আবারও যে প্রবারণা উৎসব হবে সেই পর্যন্ত তারা যেন সুখে শান্তিতে বসবাস করতে পারেন পরস্পরকে নিয়ে সে প্রার্থনা করেছেন। একই সঙ্গে আমরা কথা বলেছিলাম যে এখানে আজকে সকালে যে রাঙ্গামাটি যে রাজবন বিহারে অনুষ্ঠানটি শুরু হয়েছিল সকাল 9টার পরেই, সেখানে আসলে রাঙ্গামাটি জেলা প্রশাসক হাবিবুল্লাহ এবং পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন তিনি অংশ নিয়েছেন এবং অন্যান্য যে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষজন রয়েছেন বৌদ্ধ ধর্মের তারাও আসলে এখানে অংশ নেন, সমবেত প্রার্থনায় অংশ নিয়েছেন। বৌদ্ধ ধর্মের যে গুরুরা রয়েছেন তারা যেটি বলছেন যে দেশ এবং জাতির বাইরেও রাঙ্গামাটি এবং যে পার্বত্য চট্টগ্রামের মানুষের বিভিন্ন জাতিগোষ্ঠী যে বসবাস রয়েছে সেখানে যেন তারা সুখ শান্তি সমৃদ্ধিতে একই সঙ্গে বসবাস করতে পারেন, হানাহানি ভুলে গিয়ে এবং নতুন প্রজন্ম যারা আছেন তাদেরকেও সেই দীক্ষাটি নিতে বলেছেন। আমরা কথা বলেছিলাম বৌদ্ধ ধর্মের যে এখানের রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালঙ্কার ভন্তের সাথে, তিনি যেটি বলছেন যে মানুষের সুখ সমৃদ্ধি এবং আগামী সময়টুকু যেন ভালোভাবে কাটে সেই প্রার্থনা তিনি করেছেন। সন্ধ্যায় ফানুস উড়ানোর মধ্য দিয়ে এই অনুষ্ঠানের পরিসমাপ্তি হবে। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। প্রবরণা পূর্ণিমার খবর জানাতে চট্টগ্রাম ও রাঙ্গামাটি থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। কৃষকের লোকসান কমাতে সরকার হিমাগারে আলুর দাম 22 টাকা কেজি নির্ধারণ করে দিলেও বগুড়ার হিমাগারগুলোতে সে নির্দেশনা মানা হচ্ছে না। অন্যদিকে সিলেটে বেড়েছে সবজি ও কাঁচা মরিচের দাম। আলুর দাম নিয়ে বগুড়ার হিমাগার থেকে যুক্ত আছেন মাজিদুর রহমান ও সিলেটের সবজি বাজার থেকে যুক্ত আছেন সন্দীপন শুভ। আমরা প্রথমে যেতে যাচ্ছি বগুড়ায় মাজিদুর রহমানের কাছে। মাজিদ, সরকার নির্ধারিত দামে কেন বিক্রি করা হচ্ছে না আলু জানাবেন। সানি, আপনি জানেন যে এবারে আলুর উৎপাদন খরচ কিন্তু হয়েছিল 15 টাকা, প্রায় 15 টাকা কেজি। আর আজকে যেখানে দাঁড়িয়ে আছি সে আলুটা হিমাগার থেকে বের করার পরে এই আলুই বিক্রি হচ্ছে 9 টাকা, মাত্র 9 টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে পাইকারি ক্ষেত্রে। এবং যেটি গুটি লাল আলু সেটি বিক্রি হচ্ছে 16 থেকে 17 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই পাইকারি ক্ষেত্রে। কিন্তু সরকার কিছুদিন আগেও কিন্তু একটা ঘোষণা দিয়েছিল 22 টাকা কেজি দরে হিমাগার থেকে আলু কিনতে হবে এবং আলু কেনা বেচা হবে। কিন্তু সরকারের এই যে ঘোষণা, এই ঘোষণা শুধু ঘোষণার মধ্যেই রয়ে গেছে। এখন পর্যন্ত ব্যবসায়ী এবং কৃষকের এই হিমাগারে একটি সরকারি লোকও আসেনি, কেউ খোঁজ খবরও নেয়নি। অতএব এই কারণেই কিন্তু এই আলু একটু দাম পাবে দেখে কৃষক এখানে আলু রেখেছিল। সেই আলুটি 9 টাকা 10 টাকা এবং ভালো জাতের আলুটি যখন 15 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তখন কৃষকেরা হতাশায় পড়েছে এবং যে ব্যবসায়ীরা লোন নিয়ে এখানে আলু রেখেছিল তারাও কিন্তু তাদের লোকসান এবং ব্যাংকের যে ইন্টারেস্ট সেটি দিতে না পারায় তারা একটু হতাশা প্রকাশ করেছে। আর যদি একটু আপনার পরিসংখ্যান বলি, সেটি হলো বগুড়াতে এবার প্রায় 60,000 হেক্টর জমিতে আলু উৎপাদন হয়েছিল এবং সে আলু উৎপাদন হয়েছিল 13 লাখ মেট্রিক টন। আর বগুড়াতে আলুর প্রয়োজন হয়েছে 6 লাখ মেট্রিক টন। বাদবাকি যে আলুগুলো সেই আলুগুলো কিন্তু অন্যত্র চলে যায় এবং হিমাগারে সংরক্ষণ করা হয়। এখানে যে 42টি হিমাগার রয়েছে বগুড়াতে সেখানে 3.5 লাখ মেট্রিক টন আলু সংরক্ষণ করা হয়েছিল। কিন্তু সেই সংরক্ষিত আলুর মধ্যে যে এখনও প্রায় 2 লাখ মেট্রিক টন আলু কিন্তু এখানে হিমাগারগুলোতে রয়েছে এবং সামনের দিনে যে আলুগুলো কি হবে এবং আরও কম দামে আলু বিক্রি হবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। অথচ সরকারের যে নির্ধারিত 22 টাকা সে 22 টাকা মুখে রয়ে গেছে। তো এইভাবে কিন্তু আলু এখনও সংরক্ষিত রয়েছে এবং আলুর দাম পাচ্ছেন না কৃষক এবং ব্যবসায়ীরা। তো এই ছিল আমার কাছে সানি সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি সিলেটে, সেখানে কাঁচা মরিচের দাম অনেক বৃদ্ধি পেয়েছে। সেখানে সন্দীপন শুভ আমাদের জানাবে সেখানকার বাজার দর সম্পর্কে।
ধন্যবাদ মাজেদ। আসলে একটি উদ্বেগের বিষয় হচ্ছে যে সিলেটে কিন্তু প্রতিনিয়ত সবজির দাম বাড়ছে হু হু করে, এবং সবচেয়ে বেশি আতঙ্কের খবর সেটি হচ্ছে যে কাঁচামরিচ কিন্তু গত এক সপ্তাহ যাবতই কিন্তু হু হু করে বাড়ছে। এমনকি এক লাফে 200 টাকা পর্যন্ত কিন্তু কাঁচামরিচের দাম বেড়ে গিয়েছিল, এবং এটি আজকেও আমরা দেখেছি। যেহেতু আজকে শারদীয় দুর্গোৎসব শেষ হয়ে লক্ষ্মী পূজা, সেই কোজাগরী লক্ষ্মী পূজায়ও কিন্তু অনেক বেশি দামে কাঁচামরিচ বিক্রি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে 400 থেকে 500 টাকা খুচরা বাজারে শুধু কাঁচামরিচ বিক্রি হচ্ছে, এবং যেটি পাইকারি বাজারেই আজকে এখানকার বিক্রেতারা বলছেন যে 300 থেকে 350 টাকা দিয়ে তারা কিনে নিয়ে আসছেন। এর পাশাপাশি যদি আমি বলি এই দাম বাড়ার পেছনের কারণ, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে আসলে এই দাম বাড়ার পেছনে ব্যাপারীদের হাত থাকতে পারে বা আসলে মজুতদারদের কোনো কারসাজি থাকতে পারে বলে তারা ধারণা করছেন, এবং তারা বলছেন যে আসলে খুচরা বিক্রেতারা বলছেন আমাদেরকে যে তারা যে দামে কিনে আনছেন তারা কিন্তু সামান্য লাভে তারা বিক্রি করছেন। তবে আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা বলছেন আসলে তারা নাবিশ্বাস হয়ে পড়ছেন এই কাঁচামরিচের এত দাম থাকায়। এবং আমি যে আরও কয়েকটি সবজির কথা আপনাকে একটু জানাতে চাই। প্রথমেই বলতে চাই টমেটোর কথা। টমেটো কিন্তু 10 টাকা বৃদ্ধি পেয়ে খুচরা বাজারে 90 থেকে 95 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। করলা বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। এদিকে বেগুন বিক্রি হচ্ছে এখানে 80 থেকে 90 টাকা কেজি দরে। শিম কিন্তু অনেক বেশি দামে বিক্রি হচ্ছে, 140 থেকে 150 টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে এখানে। বাঁধাকপির দাম আমরা জিজ্ঞেস করেছিলাম, বাঁধাকপির দামও কিন্তু 80 থেকে 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি বলি লাউয়ের কথা, লাউয়ের দামও কিন্তু 50 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। এবং আমি যদি একটু গড়পড়তা বলতে চাই, সেক্ষেত্রে গড় হিসাব বললে কিন্তু দেখা যাচ্ছে যে প্রতিটি সবজির দাম 80 থেকে 90 টাকায় এখানে বিক্রি হচ্ছে, এবং প্রতি সপ্তাহে কিন্তু দাম প্রতি সপ্তাহে 10 টাকা 15 টাকা করে বৃদ্ধি পাচ্ছে। এই সপ্তাহে কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে, এবং সবচেয়ে বেশি আমি শুরুতে যেটি বলছিলাম কাঁচামরিচের দাম নিয়ে কিন্তু এখানকার ক্রেতা যারা রয়েছেন, ক্রেতা সাধারণের মধ্যে অনেক বেশি চিন্তা কাজ করছে, এবং তারা বলছেন যে মধ্যবিত্ত যা কাঁচামরিচ দিয়ে যে তরকারি রান্না করবেন সেই সাধ্যটুকু তাদের মধ্যে নেই। এই অবস্থা কিন্তু সবজি বাজারে এবং কাঁচামরিচের বাজারে বিরাজ করছে। তো এই ছিল আসলে সিলেটের সবজি বাজার থেকে আমার কাছে সবশেষ খবরাখবর। হিমাগারে থাকা আলু ও কাঁচা বাজারের দরদাম জানাচ্ছিলেন সিলেট ও বগুড়ায় থাকা 2 সহকর্মী। কুষ্টিয়ার বীরপুর রেল স্টেশনটির বয়স 100 বছরের বেশি। জেলার অন্যতম সুন্দর রেল স্টেশন এটি। তবে বর্তমানে সেই সৌন্দর্য হারিয়ে যাচ্ছে দীর্ঘদিনের জরাজীর্ণতা আর কর্তৃপক্ষের অবহেলায়। অবকাঠামোগত উন্নয়নের অভাবে ভগ্নদশা প্রায় বন্ধ হবার উপক্রম। মেজবাউদ্দিন পলাশের তথ্য ছবিতে প্রতিবেদন। কুষ্টিয়ার মিরপুর উপজেলা ও আশপাশের প্রায় 15 লাখ মানুষের গন্তব্যে যাতায়াতের ঠিকানা মিরপুর রেলওয়ে স্টেশন। তবে নানা জটিলতা আর কর্তৃপক্ষের অবহেলায় স্টেশনটি প্রায় বন্ধের উপক্রম। গেল 6 মাস ধরে নেই স্টেশন মাস্টার, মাত্র 2 জন কর্মচারী দিয়ে কোনো মতে চলছে রেল স্টেশনের কার্যক্রম। অথচ প্রতিদিনই হাজারো মানুষ যাতায়াত করছে এই রেল স্টেশন দিয়ে। ট্রেন কখন আসবে কখন যাবে এই তথ্য বলতে পারে না কেউ। ঠিকমতো মেলে না ট্রেনের টিকিটও। এতে চরম ভোগান্তিতে যাত্রীরা। জনবল সংকটের কারণে চাহিদা অনুযায়ী সেবা দিতে হিমশিম খাচ্ছেন কর্মচারীরা। ব্রিটিশরা যেভাবে এই স্টেশনকে তৈরি করে গিয়েছিল তেমনই কিন্তু স্টেশনটা আসে। তারপরে যে যারা দায়িত্ব আছে, যেভাবে সংস্কার দরকার ছিল তা কিন্তু মিরপুরের জনগণ, দৌলতপুরের জনগণ এটা কিন্তু দেখে নাই। আমাদের রেল স্টেশনের যে প্ল্যাটফর্মটা আছে, এই প্ল্যাটফর্মটা অত্যন্ত ছোট, যেখানে আন্তনগর ট্রেনের বগিগুলো অ্যাকোমোডেট হয় না। মাত্র প্রবর্তক ট্রেনের 25টা সিট, যেখানে লোক হয় মিনিমাম 150। আমাদের এখানে একজন অবশ্যই স্টেশন মাস্টার দেওয়ার দরকার, যার মাধ্যমে আমরা জানতে পারবো কখন ট্রেন আসছে বা টিকিটটা আমরা কাটতে পারবো। এখানে যে মাস্টার না থাকার কারণে কিছু কিছু অভিযোগ আসে, সেটা হচ্ছে সিগন্যাল না থাকার কারণে যাত্রীরা পার হওয়ার সময় কষ্ট হয়, সেটা আমাদেরকে অভিযোগ দেয়। কিন্তু আমি জানতে পারছি কিছুদিনের মধ্যে হয়তো মাস্টার দিতে পারে। ট্রেনের সময়সূচি না জানা ও ট্রেন আসার ঘণ্টা না শোনায় স্টেশন এলাকায় প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এছাড়াও স্টেশনটিতে দীর্ঘদিনের জরাজীর্ণতা সহ নেই দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা কর্মী। যাত্রীদের জন্য নেই পাবলিক টয়লেটের ব্যবস্থাও। অপেক্ষমান প্ল্যাটফর্মও জরাজীর্ণ। নেই যাত্রীদের বসার পর্যাপ্ত আসন। এছাড়া পর্যাপ্ত আলো না থাকায় সন্ধ্যা হলেই স্টেশন চত্বরে বসে মাদকসেবীদের আড্ডা। লাইটের ব্যবস্থা করে লাগবে, আন্ধার হয়ে থাকে, আমরা দূরে থেকে আসি। রাতে নামতে গেলে আমার কিন্তু অনেক সমস্যা হয়, কেমন ভয় ভয় লাগে। অন্ধকার আপনার বৃষ্টি আসলে পরে
এই জায়গার যা ছাউনিটা কাদা হয়ে যায়। এই মিরপুর রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টার এবং এই প্ল্যাটফর্মের আধুনিকায়ন করা সম্ভব না হয়, এখানে কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনা সংবাদপত্রের প্রধান শিরোনাম হয়ে উঠতে পারে। রেলওয়ে স্টেশনটির সেবার সম্পর্কে কথা বলতে পাকশী রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুনের সাথে যোগাযোগ করলে তিনি দায়সরা জবাব দেন, সমস্যা সমাধানের চেষ্টা চলছে। প্রত্যেক দিন যদি একটা বিষয় নিয়েই ফোন দেন তাহলে আরো দুনিয়ার তো কাজ থাকবে মানুষের। অর্ডার করা হয়েছে, মাস্টার আসলেই খুলে দেবো। ওইখানে অর্ডার করা হয়েছে 1 দিন 2 দিন তো লাগবে ওর গুছায় আসতে। শত বছরের ইতিহাস আর স্থাপত্যের সাক্ষী স্টেশনটি অবহেলা আর অযত্নে সৌন্দর্য হারাতে বসেছে। অবকাঠামোগত উন্নয়ন, জনবল নিয়োগ ও কার্যকর মনিটরিং না হলে হয়তো অচল হয়ে পড়বে শতবর্ষী এই স্টেশন। এখন কুষ্টিয়া। শেষ করছি এখন জনপদে, তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। উজানের ঢলে তিস্তার পানি বেড়ে প্লাবিত লালমনিরহাট, নীলফামারী, রংপুরের নিম্নাঞ্চল। পানি নামতে শুরু করলেও কমেনি দুর্ভোগ, মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি। চাকসু নির্বাচন ঘিরে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, রাকসুর সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি প্রার্থীদের। নানা প্রতিশ্রুতিতে ভোটার আকর্ষণের চেষ্টা। আজ থেকে প্রচারণার সময় আবার দেওয়া হয়েছে, আমরা প্রচারণায় নেমেছি এবং আমরা আবারও শিক্ষার্থীদের দ্বারে দ্বারে যাব। আজকের যে আবার নতুন প্রাণচঞ্চল ভাব শিক্ষার্থীদের মধ্যে এবং প্রার্থীদের মধ্যে, ভোটারদের মধ্যে, আপনাদের মধ্যে আমাদের দেখে ভালো লাগছে। কিছুতেই ঠেকানো যাচ্ছে না পদ্মার ভাঙন। শরীয়তপুরের জাজিরার তীররক্ষা বাঁধ প্রকল্পের প্রায় 1800 মিটার ক্ষতিগ্রস্ত, 35 কোটি টাকার ক্ষতি। নির্মাণের বছর পেরোলেও চালু হয়নি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিশ্রামাগার। বিরামহীন চলাচলে ঘটছে দুর্ঘটনা, অপচয় শত কোটি টাকা। এবং নানা আচার অনুষ্ঠানে পালিত হচ্ছে প্রবরণা পূর্ণিমা। ক্ষমা প্রার্থনায় ভক্তদের উপস্থিতি, দেশ ও জাতির শুভকামনা। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।